দেখেন, আমরা এটা একটি ৭২-এর সংবিধানের কুশ দাহ করলাম। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত গণ অভ্যুত্থানের পরও যে ফ্যাসিস্ট সংবিধানটি রয়েছে সেটি হচ্ছে ভারতীয় ম্যান্ডেটের ৭২-এর সংবিধান। আপনারা জানেন যে ৭২-এর সংবিধানটি আসলে কখন রচনা হয়েছিল? যখন পাকিস্তানের গণপরিষদ নির্বাচন হয়, পাকিস্তানের গণপরিষদে নির্বাচিত সদস্যরাই পরবর্তীতে এই সংবিধানটি রচনা করে। যারা পাকিস্তানি সংবিধান রচনার জন্য যারা নির্বাচিত হয়েছে, তারা কিভাবে একটি স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করে? ফলে আমরা মনে করি যে এই সংবিধানটি বাংলাদেশের জনগণের যেই ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেটের সংবিধান নয়। এটি বাংলাদেশের গণমানুষের গণতন্ত্রকে প্রতিনিধিত্ব করে না। আমরা যদি আরেকটু পিছনে যাই তাহলে আমরা দেখব যে আইয়ুবের যে ৬২ যে সংবিধান আছে সেই সংবিধানেরই একটি আসলে এই সংবিধান, সেখান থেকে খুব সামান্যই আসলে পরিবর্তন করা হয়েছে। আমরা যদি দেখি আরেকটু পিছনে যদি যাই তাহলে ৩৫-এর যে ভারত শাসন আইন আছে, আপনারা জানেন যে ইংরেজরা যেই ভারত শাসন আইনটি তৈরি করেছিল, সেই ভারত শাসন আইন থেকে পরবর্তীতে ৬২-তে আইয়ুব কিছুটা সংস্কার করে। তারপরে পাকিস্তানি গণপরিষদে যারা নির্বাচিত হয়েছিল তারাই এই একই সংবিধানটাকে সামান্য চেঞ্জ করে বাংলাদেশের জন্য রচনা করে। এখন সামান্য বিবেকবান, যাদের বিবেক বুদ্ধি আছে সামান্য, তারা এইটা বিশ্বাস করবে না যে পাকিস্তানের গণপরিষদে যারা নির্বাচিত হয়েছে পাকিস্তানের সংবিধান রচনা করার জন্য, তারা কিভাবে বাংলাদেশের সংবিধান রচনা করে। আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশে অবস্থান নেয় নাই, পরবর্তীতে এসে এখানে ক্ষমতা দখল করেছে, ২৪-এ একই জিনিস ঘটেছে। ২৪-এও আমরা, ভাই আপনার প্রশ্নটা বলতেছি, ২৪-এও আমরা দুঃখজনকভাবে এখন যারা দেশটা চালাচ্ছে তারা এই মুক্তিযুদ্ধের সময় ছিল না। যারা প্রধানমন্ত্রী হয়েছে, যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, তারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয় নাই, দূর থেকে হয়তো সম্মতি দিয়েছে। তাইলে তারা এই বাংলাদেশের জন আকাঙ্ক্ষাকে কিভাবে বুঝবে? যার কারণে তারা এই ৭২-এর ফ্যাসিস্ট সংবিধানকে তারা ধরে রেখেছে। যদিও যখন তারা বিরোধী দলে ছিল বিএনপি, তখন তারা তাদের নানা ধরনের সংস্কার কর্মকাণ্ড হাজির করেছে, কিন্তু এখন তারা সব কিছু ভুলে গিয়ে তারা ক্ষমতার স্বাদ পেয়েছে এবং সেগুলোই আসলে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই ফ্যাসিস্ট সংবিধান, এটাকে আমরা আজকে প্রত্যাখ্যান করেছি। আসলে এটা নতুন করে প্রত্যাখ্যাত হওয়ার কিছু নাই, এটা তো বাংলাদেশের জনমানুষের জন্যই রচিত হয় নাই। এবং ২৪ সালে যে গণ অভ্যুত্থান ঘটেছে, গণ অভ্যুত্থানকে সংবিধান মেনে হয়েছে। একটি গণ অভ্যুত্থান যখন সংগঠিত হয় তখন তার যত ধরনের রাষ্ট্রের যত ধরনের অবকাঠামো আছে সবকিছু বাতিল হয়ে যায়। তখন গণ আকাঙ্ক্ষাই সংবিধান। আমরা মনে করি যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই গণ অভ্যুত্থানটা দুইটা জিনিসের বিরুদ্ধে হয়েছে। একটা হয়েছে ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো, আরেকটা হয়েছে যারা ফ্যাসিস্ট শাসক ছিল শুধু তাদের বিরুদ্ধেই হয় নাই, ফ্যাসিস্ট যে অবকাঠামো আছে সেটার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। অনেকে আসলে দাবি করছে যে সংবিধান সংস্কার প্রয়োজন, আপনারা বাতিল কেন চান? আচ্ছা দেখেন, যে এইখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে সংবিধান সংস্কার, আরেকটা হচ্ছে সংবিধান বাতিল। আমরা মনে করি যে দুইটার মধ্যবর্তী জায়গা ঐক্যমত্য যেটা হয় আমরা সেখানে রাজি আছি। আমরা সংবিধান যে একবারেই সবকিছু বাতিল করে ফেলবেন এইটা না। সংবিধানে তো 10%, 20% হইলেও ভালো জিনিস আছে, সেগুলাকে রেখে যদি আপনারা বাকিগুলা সংশোধন করতে চান, সংস্কার করতে চান, তাও আমরা রাজি। আর যদি মনে করেন যে ভাই সব বাদ আবার নতুন করে লিখিত হবে, তাইলেও তো আমাদের আপত্তি নাই। আপনাদের নাম পরিচয় কি, আর পরবর্তী কোনো কর্মসূচি থাকে? আচ্ছা, আমাদের সংগঠনের নাম হচ্ছে পিপল অ্যাক্টিভিস্ট কোয়ালিশন, প্যাক, সংক্ষেপে এটাকে প্যাক হিসেবে চিনে। নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে আহমেদ ইসাক। আমি গণ অভ্যুত্থানের একজন ছাত্র নেতা এবং কবি, লেখালেখি করি।